চাইলে আজকের দিনেও সিবিআই এবং ইডি যদি আজকের দিনেও মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করে, মমতা বন্দ্যোপাধ্যায় আজ জীবন জেল থেকে বেরোতে পারবে না, যা প্রমাণ। এই অভিষেক বন্দ্যোপাধ্যায়দের বা মমতা বন্দ্যোপাধ্যায়দের এই যে রাজনৈতিক হুঙ্কার যে এরপরেও কিচ্ছু হবে না, তার কারণ তাদের মাথার উপরে অমিত শাহ, নরেন্দ্র মোদী, বিজেপি, আরএসএস এর হাত রয়েছে। খুব পরিষ্কার। দেখুন, আপনি অমিত শাহকে প্রশ্ন করুন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে একটি প্রশ্ন উত্তর দেবে না। একেবারে নিয়োগ দুর্নীতি মামলায় কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার প্রায় 1,60,60,00,000 টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করলো ইডি। এরপরেও তৃণমূল কংগ্রেস বলবে যে কোনো দুর্নীতি হয়নি এবং তারা দুর্নীতির বিরুদ্ধে সর্বদা খড়গহস্ত। দেখুন, তৃণমূল কংগ্রেস মানেই হচ্ছে চুরি, এবং এই যে দুর্নীতি যেটা হয়েছে, বিশেষ করে শিক্ষক নিয়োগ যে দুর্নীতি যেটা ধরা পড়েছে, এবং ইতিমধ্যেই দেখেছেন যে 6টা এফআইআর আপনি নবম, দশম, একাদশ, দ্বাদশ, গ্রুপ সি, গ্রুপ ডি, প্রাথমিকের শিক্ষক নিয়োগের দুর্নীতি তদন্ত করতে করতে মিউনিসিপ্যালিটি স্ক্যাম, আপনারা দেখেছেন মিউনিসিপ্যালিটি স্ক্যামে চার্জশিট জমা পড়েছে, এবং সেই মিউনিসিপ্যালিটি স্ক্যাম যখন ধরা পড়লো, মিউনিসিপ্যালিটিতে দুর্নীতি, যে এতগুলো মিউনিসিপ্যালিটিতে অয়নশীল, সে সমস্ত কিছু প্রশ্নপত্র থেকে শুরু করে সমস্ত কিছু সাপ্লাই করতো এবং কিভাবে দুর্নীতি করেছে, অদ্ভুতভাবে আপনারা একটা জিনিস দেখতে পেলেন যে কোনো প্রভাবশালীর নাম কিন্তু সেখানে জমা পড়লো না। আচ্ছা, অয়নশীল গোটা দুর্নীতিটা করে ফেলেছে, এটা কেউ বিশ্বাস করবে না। আপনি দেখুন যে তৃণমূল কংগ্রেসের আমলে সর্বমোট প্রায় 8 লক্ষ কোটি টাকা ঋণ নিয়েছে। তাহলে 8 লক্ষ কোটি টাকা ঋণের ফলে যে কাজ হওয়া উচিত ছিল পশ্চিমবঙ্গে, সেই কাজ হয়েছে? স্বাধীনতার পর থেকে আজকের দিন পর্যন্ত, মানে তৃণমূল কংগ্রেস যেদিন শাসন ক্ষমতায় আসে সেদিন পর্যন্ত বলতো 1,96,000 কোটি টাকা ঋণ রেখে গেছে। শুধু বামফ্রন্ট রাখেনি, সেটা বামফ্রন্ট আমলে প্লাস কংগ্রেস আমলে সমস্ত কিছু মিলে 1,96,000 কোটি টাকার ঋণ। আর মমতা বন্দ্যোপাধ্যায় এসে 2011 সাল থেকে 2025 সালের মধ্যে 8 লক্ষ কোটি টাকার ঋণ। 8 লক্ষ কোটি টাকার ঋণের কাজ হয়েছে? ওই কয়েকটা প্রকল্প হয়েছে, আর বেশিরভাগ প্রকল্প থেকেই তৃণমূল কংগ্রেস তারা লাভবান হয়েছে। আমি যদি দেখি না, অ্যাকচুয়াল হিসাব করি না, এই 8 লক্ষ কোটি টাকার প্রায় মোর দ্যান 30% তৃণমূল কংগ্রেসের পকেটস্থ হয়েছে। একেবারে পাড়ার নেতা থেকে শুরু করে ব্লকের নেতা, জেলার নেতা হয়ে একটা রাজ্য স্তরের নেতা হয়ে সর্বোচ্চ নেতা পর্যন্ত সর্বনিম্ন বলতে পারি 30% ওখান থেকে কাটমানি খেয়েছে। 30% মানে কত? 2,40,000 কোটি টাকা তৃণমূল কংগ্রেসের পকেটস্থ হয়েছে। এরপরেও দেখুন সিবিআই, ইডি কোনো কিছু খুঁজে পাচ্ছে না, বলছে যে প্রকল্পে চুরি করেছে। এমজিএনরেগায় টাকা কেন দিচ্ছে না? না, তৃণমূল কংগ্রেস চুরি করেছে। এটা বিজেপির পক্ষ থেকে রাজনৈতিক জুমলাবাজি হচ্ছে। আচ্ছা, প্রকল্পের টাকা চুরি হলে কেন সেখানে তদন্ত হবে না? কেন ইডি এই তদন্ত করে বের করবে না? যদি 30% হয়, তাহলে 2,40,000 কোটি টাকা যদি চুরি হয়, তাহলে সেই 2,40,000 কোটি টাকা চুরি যারা যারা করলো তাদের পিছনে কেন সিবিআই, ইডি তদন্ত করবে না? কেন ইডি তদন্ত হবে না? যেখানে মানি ট্রেল রয়েছে, পিএমএলএ অ্যাক্টে ইডি চাইলে তদন্ত করতে পারে, এবং ইডির যে ক্ষমতা, অসীম ক্ষমতা দেওয়া হয়েছে, এবং সুপ্রিম কোর্টও এই পিএমএলএ অ্যাক্টের সে আইনগত বৈধতা দিয়ে যে ক্ষমতা ইডির হাতে দিয়েছে, তারপরেও ইডি কেন হাত গুটিয়ে বসে আছে? এই প্রশ্ন বাংলার জনগণ করবে না? আমরা এতগুলো মামলা করলাম, একটার পর একটা মামলায় সিবিআই চাইলাম। কেন চাইলাম? কারণ জানি যে পশ্চিমবঙ্গের পুলিশ যদি তদন্ত করে, কোনোদিন ওই দুটো অফিসার বা দুটোই কর্মী বাদ দিয়ে কাউকেই গ্রেপ্তার করবে না, মন্ত্রী পর্যন্ত কোনোদিন যাবেই না। তাই সিবিআই এবং ইডি তদন্ত চেয়েছিলাম। প্রথম দিকে সিবিআই এবং ইডি ঠিকঠাক তদন্ত করছিল, তারপরেই একটু তদন্তটা আগাতে যেই দেখছে মাথার কাছাকাছি পৌঁছানো হচ্ছে, নাম্বার 1, নাম্বার 2 এর কাছাকাছি, তদন্তটা অদ্ভুতভাবে স্লো হয়ে গেল। ওইদিকে আর তদন্ত এগোচ্ছে না। আপনি দেখুন প্রাথমিকের কাকুর কণ্ঠে নাম উঠে এলো। আচ্ছা, সেই নামের ব্যক্তিটি কে, তার কি যোগ রয়েছে, এই নিয়ে তদন্ত হবে না? 4th সাপ্লিমেন্টারি চার্জশিট পড়লো প্রাথমিকের।
তারপরে ফিফথ সাপ্লিমেন্টারি চার্জশিটে আসছে না কেন, যে সেই কণ্ঠস্বরে উঠে আসা নামটি এবং তার সঙ্গেই নিয়োগ দুর্নীতির কি তদন্ত, নিয়োগ দুর্নীতির কি সম্পর্ক, তদন্ত কোন দিকে আগানো উচিত, পশ্চিমবঙ্গের মানুষ তো প্রশ্ন করছে। দেখুন, এই দুটো রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস এবং বিজেপি উভয়েই যেটা করেছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষকে তাদের যে দৈনন্দিন রুটি রুজির যে দাবি সেখান থেকে সরিয়ে নিয়ে এসছে এবং মন্দির মসজিদের রাজনীতিতে ঢুকিয়ে দিয়েছে। এবং তৃণমূল কংগ্রেস খুব ভালো করে জানে যে দৈনন্দিন রুটি রুজির প্রশ্নে যদি ভোট হয় তাহলে তৃণমূল কংগ্রেস ভোট পাবে না, এবং বিজেপিও ভালো করে জানে যে দৈনন্দিন রুটি রুজির প্রশ্নে ভোট হলে বিজেপিও ভোট পাবে না। তার কারণ মানুষ প্রশ্ন করতে শুরু করবে যে তোমরা তো বলেছিলে বছরে 2 কোটি চাকরি হবে, সেই চাকরি কোথায়? তৃণমূল কংগ্রেসকে প্রশ্ন করবে যে তোমরা তো বলেছিলে ডাবল ডাবল চাকরি হবে, সেই চাকরি কোথায়? আজকে ডাবল ডাবল চাকরির বদলে পরিযায়ী শ্রমিক হয়ে পশ্চিমবঙ্গের মানুষকে উড়িষ্যায় গিয়ে মার খেতে হচ্ছে, প্রতিদিন থুতু চাটতে হচ্ছে, রাস্তায় ফেলে তাদের বলছে নিজের থুতু তুই চাট। এত কিছুর পরেও তো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে আবার জিতবে বাংলা। তারা একেবারে স্লোগান বার করে দিয়েছে যে যতই করো হামলা মামলা আবার জিতবে বাংলা। হ্যাঁ, একদমই। তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়রা, মমতা বন্দ্যোপাধ্যায়রা রাজনীতিটাকে সেই ট্র্যাকে ঢুকিয়ে নিয়ে এসছেন এবং তাতে সহযোগিতা করেছে বিজেপি। আপনারা দেখুন, এই যে এসআইআর হওয়ার আগে পশ্চিমবঙ্গের ইস্যু কি ছিল? পশ্চিমবঙ্গের রাজনীতিতে, পশ্চিমবঙ্গের জনমানসে শিক্ষক নিয়োগ দুর্নীতি, চাকরি পাবে কিনা, শিল্প হবে কিনা। এসআইআর হলো, মন্দির মসজিদ হলো, মমতা বন্দ্যোপাধ্যায় কি করলেন? প্রথমে দীঘায় জগন্নাথ মন্দির, দীঘায় জগন্নাথ মন্দির যেই তৈরি হলো, সঙ্গে আরো 2টো মন্দির বলে দিলেন, মহাকাল মন্দির হবে, দুর্গাঙ্গন হবে, আর ওদিকে হুমায়ুন কবির বললেন যে বাবরি মসজিদ হবে। তাহলে কি হলো? মসজিদ মন্দিরের রাজনীতিতে পশ্চিমবঙ্গের রাজনীতি ঢুকে গেল। এটাই তো চাইছিলেন, বিজেপি এনজয় করছে। কারণ এই আরএসএস এর দুর্গাকে এই পশ্চিমবঙ্গের মাটিতে এইভাবে প্রস্ফুটিত হতে দিয়েছে বিজেপি এই কারণেই, আরএসএস এই কারণেই, যাতে তাদের যে রাজনীতি, মন্দির মসজিদের রাজনীতি, সাম্প্রদায়িক রাজনীতি, ধর্মীয় রাজনীতি, সেটা যাতে বাহবা পায়। আচ্ছা, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার আগে বিজেপি কোন অস্তিত্ব ছিল? বড়বাজারের পার্টি ছিল, বড়বাজারে ওই মীনা দেবী পুরোহিত জিততো, আর তার আগে ওই জিততো ওই জুলুবাবু আর তপন শিকদার। জুলুবাবু ব্যক্তিগত কারিশমায় জিততো, জুলুবাবুকে কেউ বিজেপি বলে জিতাতো না ভোটে। জুলুবাবু ওই কৃষ্ণনগরে জিততেন, ওই ইভেন মুসলিম পাড়াতে গেলেও মানে ওই পাড়ার সব থেকে ভালো চেয়ারে জুলুবাবুকে বসতে দিতেন। কেন? তার কারণ তার ব্যক্তিগত কারিশমা ছিল। তপন শিকদার, মানুষ তাকে ভালোবাসতো। তাছাড়াও কিছু স্থানীয় সমীকরণ ছিল, সে কথার মধ্যে আমি যাচ্ছি না। কিন্তু এর বাইরে আর এই মীনা দেবী পুরোহিত সেই সময় কাউন্সিলর হিসেবে তিনি জিততেন। এর বাইরে বিজেপি ছিল কোথায়? বিজেপি এই যে গোটা পশ্চিমবঙ্গে বিজেপিকে হাত ধরে অলিগলি চিনিয়েছে তো মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে বড় অপরাধ যদি কিছু হয়ে থাকে সেটা হচ্ছে এই পশ্চিমবঙ্গের অলিগলি বিজেপিকে চেনানো। হাত ধরে নিয়ে এসে পশ্চিমবঙ্গের অলিগলি চিনিয়েছে বিজেপিকে এই মমতা বন্দ্যোপাধ্যায়। আগে কংগ্রেস রাজনীতি করতো, কংগ্রেস রাজনীতি থেকে বেরিয়ে এসে শুধু ক্ষমতা পাওয়ার জন্য তিনি বেরিয়ে এসে বিজেপির হাত ধরে বিজেপিকে অলিগলি চিনিয়ে নিজের পথটাকে সুগম করেছেন। এখন তিনি দেখুন এত দুর্নীতি ধরা পড়লো, একটার পর একটা দুর্নীতি, এবং তার সমস্ত অকাট্য প্রমাণ রয়েছে, একটার পর একটা প্রমাণ তুলে দিয়েছে। চাইলে আজকের দিনেও সিবিআই এবং ইডি যদি আজকের দিনেও মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করে, মমতা বন্দ্যোপাধ্যায় আজ জীবন জেল থেকে বেরোতে পারবে না, যা প্রমাণ আছে। মমতা বন্দ্যোপাধ্যায় তো অনেক দূরের কথা, যখন অমিত শাহ রাজ্যে এসেছিল, সাংবাদিকরা যখন তাকে প্রশ্ন করেছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন এত দুর্নীতি পরেও গ্রেপ্তার করা যায় না, তখন তো প্রশ্ন তিনি এড়িয়ে দিয়েছিলেন। অবভিয়াসলি এড়াবেন, এড়িয়ে যাবেন, আরো এড়িয়ে যাবেন জয় শাহকে জিজ্ঞাসা করলে। আপনি একবার জয় শাহ যখন আসবে তখন জিজ্ঞাসা করবেন, আরো এড়িয়ে যাবে। পশ্চিমবঙ্গের মানুষ তো জানতে চাইছে, বুঝতে চাইছে যে এরা কেন এত প্রমাণ থাকা সত্ত্বেও, এত প্রমাণ পাওয়া সত্ত্বেও, আপনার আদালতের প্রসিডিংস দেখেছেন, লিপস এন্ড বাউন্স, অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই যে
অঙ্কিতা অধিকারীর বাবা দলে ঢুকলো, অঙ্কিতা অধিকারীর নাম উঠে গেল লিস্টে, চলে এলো 1 নম্বরে অল অফ দ্য সাডেন। মমতা বন্দ্যোপাধ্যায় কিচ্ছু জানেন না। মমতা বন্দ্যোপাধ্যায় এখানে প্রেস ক্লাবের সামনে বসে আন্দোলন করছে, পৌঁছে গেলেন, যাদের সাথে গুজু ফুসু করলেন তারা সব চাকরি পেয়ে গেল র্যাঙ্ক জাম্প করে। মমতা বন্দ্যোপাধ্যায় কিচ্ছু জানেন না, সিবিআইডি কিচ্ছু জানেন না। এই যে 8 লক্ষ কোটি টাকা ঋণ নিলেন, 8 লক্ষ কোটি টাকার কাজ হয়েছে, ইডি দেখতে পাই না? পিএমএলএ অ্যাক্টে এই ক্ষমতা দেওয়া হয়েছে এবং সুপ্রিম কোর্ট বলে দিয়েছে তাদের যে এই পিএমএলএ অ্যাক্টের আইনগত বৈধতা যাচাই করে তাদের যে ক্ষমতা দেওয়া হয়েছে ইডিকে, এরপরেও ইডি কিছু দেখতে পাচ্ছেন না। কিন্তু এই মামলাগুলো করে তো আপনাদের কোনো লাভ হবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বারুইপুরের সভা থেকে পরিষ্কার বলে দিলেন যে যতই মামলা করুন তাতে কোনো লাভ হবে না। দেখুন, এটাই হচ্ছে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের রাজনীতির মানে দৈন্যতা, যে এত অকাট্য প্রমাণ থাকা সত্ত্বেও এই অভিষেক বন্দ্যোপাধ্যায়দের বা মমতা বন্দ্যোপাধ্যায়দের এই যে রাজনৈতিক হুঙ্কার যে এরপরেও কিচ্ছু হবে না, তার কারণ তাদের মাথার উপরে অমিত শাহ, নরেন্দ্র মোদী, বিজেপি, আরএসএস এর হাত রয়েছে। খুব পরিষ্কার। দেখুন, আপনি অমিত শাহকে প্রশ্ন করুন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে একটি উত্তর দেবে না। প্রশ্ন করুন মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যে ও অঙ্কিতা অধিকারীর বাবা দলে ঢোকার সঙ্গে সঙ্গে অঙ্কিতা অধিকারী 1 নম্বরে উঠে যায়, তারপরে তার চাকরি আদালত বাতিল করে, তার সমস্ত মাইনের টাকা কেড়ে নেয়, তারপরেও কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে একদিনের জন্য সিবিআই ডাকে না? অমিত শাহজি জবাব দেবেন না? বিজেপি জবাব দেবে না? আরএসএস জবাব দেবে না? কেন মমতা বন্দ্যোপাধ্যায় এই ছাড়পত্র পেয়ে যান? তার কারণ হচ্ছে এরা এই যে তৃণমূল কংগ্রেস, বিজেপি, আরএসএস এর সহায়তায় এই রাজ্যে ক্ষমতায় রয়েছে। কারণ বিজেপি, আরএসএস খুব ভালো করে জানে যদি সঠিকভাবে তদন্ত হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় জেলে যাবেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় যদি জেলে যান, খুব স্বাভাবিকভাবেই এই রাজ্যের যে জেলে যাবেন তো কোন প্রেক্ষিতে? এই শিক্ষক নিয়োগ দুর্নীতিতে। ফলে রাজনীতির যে সমীকরণ, রাজনীতির যে বার্তা, সেটা খুব পরিষ্কার হয়ে যাবে। পরিষ্কার বার্তা দিতে চান না তারা। দুর্নীতির প্রশ্নে তাদের অবস্থান হচ্ছে যে দুর্নীতি বাজারে থাকুক,